তো আমরা বলেছিলাম যে এটা আমাদের টোটাল ডাটা ট্রান্সমিশন প্রসিডিউর অফ 3G WCDMA যেটা বলি। তো এখানে আমাদের ইউজার ডেটা, তারপরে এনকোডিং, ইন্টারলিভিং, এই জিনিসগুলো আমরা 2G তে যেরকম দেখেছি এরকমই, জাস্ট স্লাইটলি কিছুটা চেঞ্জ আছে। মডুলেশনের কিছুটা চেঞ্জ আছে, যদিও যে মডুলেশন টেকনোলজি এখানে ইউজ করা হয় দ্যাট ইজ নট আননোন এনিথিং। রেডিও ট্রান্সমিশনটাও সেম, শুধুমাত্র তাদের ফ্রিকোয়েন্সিটা ডিফারেন্ট। আমরা জানি যে 2000 মেগাহার্জের উপরের ফ্রিকোয়েন্সি বা ইউজ করে, আর আমাদের 2G ইউজ করতো 900 অথবা 1800, ইউরোপে আবার 1900 ইউজ করতো। আর এদিক থেকে তো ডিমডুলেশন, ডিস্প্রেডিং, তো যেটা আসলে বেসিক ডিফারেন্স সেটা হলো স্প্রেডিং আর স্ক্র্যাম্বলিং। এই কাজটা আমাদের নতুন করা হয়, যেটা আমাদের আসলে বার্স্ট অ্যাসেম্বল করা হতো, প্লাস ফ্রিকোয়েন্সি হপিং স্প্রেড স্পেকট্রাম, বা যেটা আরেকটা নাম আছে যে ওল্ড নেম যেটা MFSK, মাল্টিপল ফ্রিকোয়েন্সি শিফটিং, এই জিনিসটা করা হতো জিএসএম টেকনোলজিতে। তো এই স্প্রেড স্পেকট্রাম টেকনোলজিটা যদি আমি বলি, তার আগে আমি একটু আগের এইটাতে আসি, যে আমাদের শুরুতে স্লাইডটাতে যদি এনকোডিং মেথড, এখানে আমরা ওই কনভলিউশন কোডিংটা ইউজ করি, যেটা ওই জিএসএম আমি বলছিলাম। তো এখানেও আমরা হাফ ইউজ করি, এখানে 1/3 ইউজ করি না। তারপরে ইন্টারলিভ, ইন্টারফ্রেম যেটা আমরা করি ওই একই তাদের প্রসিডিউর অনুযায়ী করি। স্প্রেডিংটা আসলে কি করতেছে, স্প্রেডিংটা যেটা করে যে আমার ওই যে আমি প্রতিটা বিট পাচ্ছি এনকোড করে বা অ্যাসেম্বল করে, সেই ডিজিটাল বিটগুলোকে সে স্প্রেড করে। কিভাবে স্প্রেড করে, আমার যদি একটা এরকম যদি একটা বিট থাকে, তখন বিটটা আমার দেখতে এরকম স্প্রেড হয়ে যায়। স্প্রেডটা হয় বিভিন্ন স্প্রেডিং কোড আছে, স্প্রেডিং কোডগুলোকে আমরা বলবো, এবং শেষে বিটটা তখন আর আমরা এটাকে প্রতিটা বিটকে বিট বলবো না, তখন বিটের নাম হয়ে যাবে চিপস। এখানে একটা এক্সাম্পল আছে, আমি একটু দেখাই যদি। সে ফর এক্সাম্পল আমার দুটো ডাটা আছে, ধরেন 1 আর 0 আমি এনকোড করেছি, এনকোড করে আমি ডিজিটাল ডাটা বের করলাম 0 আর 1। প্রথমটা যদি বলি 1 আর পরেরটাতে বলি যদি 0, যেহেতু এক্সাম্পল আছে। তো এই বিটগুলোকে সে প্রথমে যেটা করে, সে সিম্বলে কনভার্ট করে। এটা আপনাদের হয়তো মনে আছে, আমি গত সেমিস্টারে পড়াইছি। তো বিটগুলো প্রথমে কনভার্ট হয় সিম্বল। কিভাবে কনভার্ট হয়, যেমন আমাদের 0টা কনভার্ট হয় -1 আর 1 কনভার্ট হয় +1। তো আমরা বললাম শুরুতে যেহেতু আমাদের বিটটা 1 যেহেতু এক্সাম্পলে আছে, তো আমরা এটাকে ধরবো +1, আর যেহেতু আমাদের পরের বিটটা হলো 0, আমি এটাকে ধরবো -1। তো আমাদের একটা সিম্বল হয়ে গেল। এখন এটা কিভাবে সিম্বল করবেন, আমাদের লাইন কোডিং যেটা এনআরজেড, আরজেড, পোলার আরজেড যেগুলো আছে ওই টেকনোলজিতে, এখানে আমরা এনআরজেড ইউজ করছি, নন রিটার্ন টু 0। +1 হলে এভাবে আমরা বাড়াবো, -1 হলে বাড়াবো, এভাবে বাড়াবো, 0তে আমরা রিটার্ন করি। এবার যেটা করব, যে আমাদের একটা স্প্রেডে একটা চিপ সিকোয়েন্স থাকবে। এই সিকোয়েন্সটা আমি নিজের মতো করে জেনারেট করব। তো এখানে একটা দেওয়া হয়েছে যে 5 বিটের একটা সিকোয়েন্স দেওয়া হয়েছে, এটা একটা এক্সাম্পলের জন্য। এটা বেসিক্যালি 5 বিট হয় না, এটা 4 হয়, 8 হয়, 16 হয়। এটা 2 এর এক্সপোনেনশিয়াল হিসেবে হয়, 32 হয়, 64 হয়, 256 পর্যন্ত হইতে পারে আমাদের এই এই কি বলে 3G-তে। ইভেন 512 করা যেতে পারে, তো 512 পর্যন্ত হয় না, 256 পর্যন্ত আমরা এটা সাস্টেইন করি। তো এখানে বলা হয়েছে যে কি করা হয়, বেসিক্যালি একটা সিকোয়েন্স আমি করব, এই সিকোয়েন্সটার সাথে এই সিকোয়েন্সটা গুণ করব অথবা এক্সঅর করব। তাইলে এখানে যেটা করা হয়েছে গুণ করা হয়েছে, যদি আমি গুণ করি তাহলে +1 +1 1, +1 +1 1, +1 -1 -1, +1 +1 1, +1 +1 1, +1 -1 -1। তাই তো এইটা আমার একটা সিকোয়েন্স। এইবার -1 তার সাথে আমি গুণ করব এইটা, তাইলে -1 1 -1,
-1 -1 +1 -1 -1 +1 -1 -1 +1 -1 1 -1। সো তার মানে এই যে আমার আগে একটা ডাটা ছিল যেটা ছিল 1, সেটা পরে সিম্বল হলো +1, আর পরে আমি যখন এটা পাঠাবো স্প্রেডিং করে, তখন আসলে এটা হয়ে গেল +1 +1 -1 +1 -1। এটার একটা সিকোয়েন্স। এই সিকোয়েন্সটাকেই বলা হচ্ছে স্প্রেডিং চিপস, এবং প্রত্যেকটাকে বলা হচ্ছে এক একটা চিপস, বিট না। তো এটাতে ইসের কিছু নাই, কনফিউশনের কিছু নাই। বিট আর চিপ জিনিসটা বলতে গেলে মোরলে সেম, শুধু চেঞ্জটা কোথায়, এই যে চেঞ্জটা যাতে ব্যান্ড এখানে যেমন যে আমাদের ব্যান্ড উইথটা ন্যারো ব্যান্ড ইউজ করা হচ্ছে, বাট এখানে এখন আমাদের ইউজ করা হচ্ছে এই ব্যান্ডটা, টোটাল ব্যান্ড। আবার -1 যেটা আমাদের ডাটা ছিল 0, এটা সিম্বল হয়ে গেল -1, পরে আমি পাঠাবো যখন এটা। তো এই সিকোয়েন্সটা যদি আমি না জানি যে কোন সিকোয়েন্স দিয়ে আমি এটা গুণ করছি বা এক্সর করছি, তাইলে কিন্তু আমার জানার কোনোই সুযোগ নাই যে আসলে আমার এখানে কি ডাটা পাঠাইছে। তো এটা 100% সিকিউরিটি দেয়। এবং 3G-তে আমাদের ভয়েসের ক্ষেত্রে 256টা বিটেরও একটা আপনার দিতে পারে, কি বলে, আপনার একটা কম্বিনেশন দিতে পারে। সেক্ষেত্রে এটাকে ইন্টারসেপ্ট করা এত সোজা না, কারণ আমি কিভাবে জানবো আমার সিকোয়েন্সটা কি। আর এদিক থেকে ডাটার ক্ষেত্রে আমরা সাধারণত 8 বা 16 ইউজ করি। তো 8 অথবা 16 ইউজ করলে, কারণ এটা 256 ইউজ করা যায়, ডাটা অনেক কমে যাবে। আমরা যদি 2 মেগাবাইট 2 এমবিপিএস ডাটা রেট পেতে চাই, সেক্ষেত্রে আমাদের এটা চিপসেটটা একটু কমাই নিতে হবে। আমাদের এই সিকোয়েন্সটা 4 to 8 করলে আমরা ওইটাতে অ্যাটেন্ড করতে পারবো। তো সামনে আমরা এটা দেখাবো। আশা করি বুঝতে পারছেন। এটা না বুঝলে এখানে আমি কোশ্চেন করব আপনাদেরকে। আমাদের এটা একটু লাইভ ক্লাসে ডিসকাস করবো, এবং আপনাদেরও ইউ প্রিপেয়ার ইউর কোশ্চেনে যে কোন জিনিসটা বুঝছেন, পরে আমাকে বুঝিয়ে দিতে হবে আর কি। তো তাহলে আমাদের আসলে ডাটাগুলো সিম্বলের যখন হয় তখন এরকম হয়, পরে চিপে এই সিকোয়েন্সটা হয়, হয়ে এইটাই পাঠায় আর কি স্প্রেডিং করে। পরে ডিস্প্লেটিং করে আবার এই অনুযায়ী কোড হয়, করে আমি তো আবার সেখান থেকে ডাটা রিট্রিভ করতে পারি। তো ইউজুয়ালি আমরা সিডিএমএ তে আমরা এটাকে করছিলাম, এবং স্প্রেডিংটাকে আমরা ওই স্প্রেডিং ফ্যাক্টরটার সাথে আমরা এক্সর করছিলাম। এইখানে 3G-তে অনেকে মাল্টিপ্লাই করে, অনেকে এক্সর করে। তো তাতে কি হচ্ছে দেখেন, স্প্রেডিং এর কারণে এটা আমার ছিল ধরেন ডাটাটার পাওয়ার, এখন আমি কি করতেছি, স্প্রেড করে দিচ্ছি। এটা এখন এরকম এরকম স্প্রেড হয়ে যাচ্ছে, তাতে তার স্প্রেড হচ্ছে, তার ব্যান্ডউইথ বাড়ছে, বাট তার অ্যামপ্লিটিউড লেভেল অনেক কমে গেছে। এবং এই অ্যামপ্লিটিউড লেভেলটা কমে গেছে যে সেটা অনেক নিচে চলে আসে, যেটা আসলে আপনার আমাদের যে থার্মাল নয়েজ তার কাছাকাছি লেভেলে চলে আসে। সো কেউ যদি এই সিগন্যালটাকে ইন্টারসেপ্ট করে, এটার অ্যামপ্লিটিউড এত কম, সে মনে করে যে এটা হয়তো বা কোনো নয়েজ। তো সে এটাকে নয়েজ হিসেবেই কনসিডার করে, সে বোঝে না যে এটা আসলে আমাদের অরিজিনাল সিগন্যাল। এই দিক থেকে আমাদের এটা একটু আরেকটা সিকিউরিটি দেয়। তো এটা দুটো কারণ আছে, এটা একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো 3G কে বলা হয় ইন্টারফিয়ারেন্স লিমিটেড। তো 3G কে ইন্টারফিয়ারেন্স লিমিটেড বলার এটা একটা প্রথম একটা কারণ, যে এত লো লেভেলের নয়েজ থাকে যে অন্য কারোর সাথে ইন্টারফিয়ারেন্স এটা হয় না। আর এদিক থেকে আরেকটা ব্যাপার হলো যে আমাদের আরেকটা কারণে সে ইন্টারফারেন্স লিমিটেড, সেটা হলো যে সে আপনার সবাই যেহেতু একই ফ্রিকোয়েন্সি ইউজ করে, সবার সাথে একই ফ্রিকোয়েন্সি ইউজ করলে এটা করবে না, ইন্টারফেয়ার করবে না। সরি, আমি আরেকটা ক্লাসের সাথে ইন্টারাকশন করতেছি, এটা করতেছি, তো একটু ইন্টারাকশন হচ্ছে, সরি ফর দ্যাট। তো এবার এই স্প্রেডিং স্ক্র্যাম্বলিং, ও এটা আমি একটু ভুলে গেছি। তো এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, যে আমি এইরকম একটা সিগন্যালের অ্যামপ্লিটিউড এটাকে স্প্রেড করে আমি এই অবস্থায় নিলাম, এখন আমার রিসিভারে এই অবস্থায় যদি না নিতে পারে, তখন তো সমস্যা। আমার তো জানতে হবে যে আমি কি বলে কতটুকু হিসেবে আমি নিয়েছিলাম। তো এটার নাম হলো প্রসেসিং গেইন বলে, যে আমার ডিপ স্প্রেডিং অথবা ডিপ স্প্রেডিং এর কারণে আমার অনেক সময় রিসিভারে যখন আমি এটাকে আবার নিব, তখন সেটা
অ্যামপ্লিটিউড লেভেল সেম নাও থাকতে পারে, বেড়ে যেতে পারে, কমে যেতে পারে। তো এই কারণে এটা আমার জানা খুব দরকার যে আমার প্রসেসিং গেইনটা কত হবে। তো প্রসেসিং গেইনটা কি হবে সেটার জন্য আমাদের এখানে একটা আছে যে প্রসেসিং গেইনটা আমরা কি পরিমাণ করব। তো প্রসেসিং গেইনটা মাপার জন্য আমাদের যেটা একটা ফর্মুলা আছে যে চিপ রেট ডিভাইডেড বাই ইউজার বিট রেট। সো চিপ রেট কথাটা নিয়ে আসলে ডোন্ট বি কনফিউজড, কারণ আমরা তো অলরেডি বলে ফেলছি যে এখন আমরা আসলে বিট রেট নিয়ে কথা বলবো না, আমরা চিপ রেট নিয়ে কথা বলবো। তো এটার 3Gর আমাদের চিপ রেট হলো 3.84 আপনার MCPS বা মেগাবিট পার সেকেন্ড বা মেগা চিপ পার সেকেন্ড। কেন? কারণ আমি যেটা বলেছিলাম যে 5 মেগাহার্টজ তার ব্যান্ডউইথ, বাট গার্ড ব্যান্ড যদি বাদ দেই তাহলে আসলে আমরা পাই 3.84 কিলো মেগাহার্টজ। তো সেই কারণে এটার চিপ রেট হলো গিয়ে 3.84 মেগাহার্টজ বা ডাটা রেট হলো মেগা বিট পার সেকেন্ড। আর এটা যেহেতু আমাদের এখন চিপে চলে আসছে মেগা চিপ পার সেকেন্ড, আর এটাকে 1000 যদি একটা গুণ করেন কিলোতে আনে তাহলে 3840 কেসিপিএস। আর ইউজার বিট রেট আপাতত এটাই মাথায় রাখেন যে আমাদের সেলুলার 3G ইউজার বিট রেট হলো গিয়ে 12.2 কেবিপিএস। এটা আরো কম আছে, বেশি আছে, তো এটা হলো স্ট্যান্ডার্ড আমাদের। এটাকে বলে AMR, অ্যাডাপটিভ মাল্টি রেট। তো সেটা অনুযায়ী ক্লাসিফিকেশন অনুযায়ী বিভিন্ন ধরনের হয়। তো আমরা এটা যেটা করতেছি যে আমরা ওই ডিফারেন্ট কি বলে আমরা বিট রেটে কাজ করতে পারি, বাট আমাদের ফর ভয়েস এটা স্ট্যান্ডার্ড যে 12.2 কেবিপিএস। তো এখন যদি এটাকে দিয়ে ভাগ দেই তাহলে এটার একটা ভ্যালু আসে, ভ্যালুটা হলো 314.75। এটাকে 10 log 10 বেস দিয়ে যদি ডেসিবেলে কনভার্ট করি তাহলে হয় 25 ডেসিবেল। এই 25 ডেসিবেলটা হলো আমার প্রসেসিং গেইন, হুইচ ইজ দ্য রেফারেন্স ভ্যালু। রেফারেন্স ভ্যালুটা 25 ডেসিবেলটা আমার ইউজুয়াল। এখন আমি বললাম যে ধরেন আপনার ডাটা রেট এটা নাই, আপনি পাইলেন হলো 2500 কেসিপিএস, আপনার ডাটা রেট ছিল হলো 10.5 কেবিপিএস। তো তখন এটা প্রসেসিং গেইন ডিফারেন্ট হবে। এটা একটা রেফারেন্স ভ্যালু যে যদি সবকিছু রেফারেন্স থাকে নর্মাল তাহলে 25 ডেসিবেল হতে হবে। তাতে যদি 26 হয়, 27 হয়, ইটস ওকে। কি বলে 21 হয়, 22 হয়, ইটস ওকে। বাট হইলে 16, হইলো 40, তাহলে 40 হলে বুঝবো যে অনেক বেড়ে গেছে, তাহলে এত হবে না। আর কি বলে 16 হইলে অনেক কমে গেছে, কারণ এক ডেসিবেল মানে অনেক চেঞ্জ আমাদের সিগন্যালে, কারণ এগুলো তো একদম লো লো কি বলে পাওয়ারের সিগন্যাল। হ্যাঁ, এইটা থেকে আমরা কি করব যে আমাদের কত হতে পারে। যেমন আমাদের 3G 2Gতে ছিল এটা 39 ডিবি, এরকম টাইপের ছিল আর কি। তো এনিওয়ে আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তো এই আমরা করব কি বলে স্প্রেডিং করলাম। এটা আসল কাজটা হচ্ছে চ্যানেলাইজেশন করা। তো ডিফারেন্ট আমাদের মোবাইল সার্ভিস ইউজ করে ডিফারেন্ট। এখন কোশ্চেন হলো যে ওই যে আমরা দেখছিলাম একটা সিকোয়েন্স 1 -1 1 1 এরকম, এই যে সিকোয়েন্সটা কিভাবে আমরা তৈরি করব। হ্যাঁ, তো এই সিকোয়েন্সটা তৈরি করার জন্য আমাদের একটা উপায় আছে, এটাকে আমরা বলি OVSF, অর্থোগোনাল ভেরিয়েবল স্প্রেডিং ফ্যাক্টর। এটাও আমি আপনাদের ওয়াইলেস ক্লাসে দেখাইছিলাম, তারপরেও আমরা আজকে আবার এইটাতে আবার আমরা রিপিট করব। তো এই জিনিসটা আমরা ইউজ করি OVSF। তো আর এটা দিয়ে স্প্রেড করলাম। এরপরে আরেকটা আছে যেটা আরেকটা সিকিউরিটি দেওয়া, এটা হলকে বলে স্ক্র্যাম্বলিং। স্ক্র্যাম্বল এটাও আমরা ডিসকাস করলাম, মনে আছে যে স্ক্র্যাম্বল এগস এর কথা বলছিলাম। হোয়াট ইজ স্ক্র্যাম্বল এগস? ডিমটাকে ছড়ায় করে যে আস্তা করে ভাজি করতেছি না, একটু মানে ছড়ায় তারপরে টুকরা করে ভাজি মিশাই দাও, স্ক্র্যাম্বল। তো এখানে ওই যে সিগন্যালটা আসে এটাকে আবার আমি স্ক্র্যাম্বল করি। তো স্ক্র্যাম্বল কোডকে আমি যেটা করি যে আমাদের প্রত্যেকটা বিটিএসকে একটা করে স্ক্র্যাম্বল কোড দেওয়া হয়, এবং এটাকে বলা হয় পিএন কোড ফ্যামিলি। পিএন মানে হলো সুডো নয়েজ, PSUEDO, সুডো মানে ছায়া, নয়েজ মানে এটা দেখতে অলমোস্ট নয়েজের মতো। সুডো নয়েজ এটার একটা আমাদের আছে, আপনার একটা কি বলে জয়েনিং একটা সিরিজ অফ নাম্বারস আছে। তো ওইটা দিয়ে আমি সেটা আবার এটাকে স্ক্র্যাম্বল করি, এটাও এক্সঅর করতে পারি, করে তারপরে পাঠাই। তো এখানে এটা দেখানো হয়েছে যে আমাদের যদি আপলিঙ্ক হয় আর ডাউনলিঙ্ক হয় তাহলে আমরা করতেছি কি, প্রথমে ওভিএসএফ থেকে আমরা করতেছি স্প্রেডিং করতেছি, তারপরে স্ক্র্যাম্বল করতেছি,
করে তারপর পাঠাচ্ছি, এইদিকে আবার কি করবে, এইদিকে সে ডিস্প্লেট করে ডিস্ক্র্যাম্বল করে ডিস্প্লেট করে আমাকে দেবে। আবার এদিক থেকে আমি স্প্রেডিং করে স্ক্র্যাম্বল করে পাঠাচ্ছি, আবার যখন এখানে যাবে তখন সে ডিস্ক্র্যাম্বল করে ডিস্প্লেট করে আমার কাছে ডাটা পাঠাবে। তো ব্যাপারটা আসলে এরকম, দুই দিক থেকে দুই রকম একই রকম কাজ হয়, ভাইস ভার্সা। এখন এইটা এত থিওরি পড়ার দরকার নাই, আমাদের এখান থেকে ইম্পর্টেন্ট হলো ওভিএসএফটা বানাবো কিভাবে। হ্যাঁ, ওভিএসএফটা বানাবো কিভাবে। আমি একটু পজ নিচ্ছি, যে আমার একটা গ্রুপ অলরেডি অনলাইনে জয়েন করতেছে, আমি ওদেরকে একটু একটু বলিছি, আমি আপনাদের একটা ভিডিও করতেছি। ওকে, তো আমাদের যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে আমাদের শিখতে হবে আসলে ওভিএসএফটা আমরা কিভাবে বানাই। থিওরি পড়ে আসলে লাভ নাই, আপনারা যথেষ্ট থিওরি পড়ছেন। তো এইভাবে আমরা ট্রিটা বানাই, ওভিএসএফ। তো এটা সম্ভবত আমি ডিসকাস করছিলাম, তাদের মনে আছে কিনা। তো শুরুতে আমাদের যে ট্রিটা হয়, যদি এটা 1 হয়, দুইটা হতে পারে, 1 হতে পারে, -1 হতে পারে। আমরা সহজভাবে আমরা শুরু করি যে সে ফর এক্সাম্পল ইটস 1। তাইলে কিভাবে করে, তো 2 by 2 যদি এটা বানায়, এটা তো 1 by 1 ম্যাট্রিক্স, এরপরে হবে 2 by 2, 4 by 4, 8 by 8, 16 by 16, 32 by 32, এরকম করে এই কোডটা জেনারেট হয়। তো একটু ভালো করে বুঝছেন, এবং আমি যেহেতু এটা ক্লাসে করাতে পারতেছি না, বোর্ডে লিখতে পারতেছি না, হয়তোবা আমি মোবাইলে করলে একটু ওই যে ডিসপ্লেতে আপনার পেন দিয়ে লিখে দিতে পারতাম। এনিওয়ে, সমস্যা নেই, যদি না বুঝেন আমি আমার ওই ভিডিওটা করে দেবো। আপনারা না বুঝলে আমাকে বলবেন, আমি এটা ডিসকাস করবো আবার। কারণ যত ইন্টারাকশন যাই করি, লাইভ ক্লাসে আসলে এইভাবে ইন্টারাকশন নেয়, আর ক্লাসে একটা থিওরি ক্লাসে বসে বোর্ডে লেখা, দুটার মধ্যে ডিফারেন্স আছে। তারপরেও আমরা এখন যে পরিস্থিতি, তাতে যা করতেছি তাতেও তো 80% ইনশাল্লাহ অ্যাটেন্ড হচ্ছে। তো কোনো সমস্যা হলে আমাকে বলবেন, আমি সেটার জন্য আলাদাভাবে আমার আমার ল্যাপটপ তো আর স্ক্রিন না, যার কারণে করতে পারতেছি না। আমার মোবাইল ফোনে আপনার পেন আছে, তো পেন দিয়ে আমি লিখে এটা বুঝে দিতে পারবো। তো এটা খুব বেশি কঠিন না, আর এটা পুরান টপিক, আমরা আসলে ওয়াইল্ডলেস ক্লাসে ডিসকাস করছি, একটু মনোযোগ দিলে হয়তো বুঝবেন। তো এটা ম্যাট্রিক্স অনুযায়ী হয়, হ্যাঁ, যেমন স্প্রেডিং ফ্যাক্টর 1, তারপর 2 হবে, 4 হবে, 8 হবে, 16 হবে, সামথিং লাইক দ্যাট। তো তো কি হবে আসলে, শুরুটা যেটা আমাদের হবে, যে পরে 2 by 2 যখন বানাবো, তখন যেটা হবে, অরিজিনাল বিট তার কপি হবে। তাহলে অরিজিনাল বিট ছিল 1, কপি হবে 1, অরিজিনাল বিট তার রিভার্স, তো রিভার্স মানে -1। এইটা মনে রাখবে প্রত্যেকটা সিকোয়েন্সে কিভাবে করবে, অরিজিনাল বিট তার কপি, অরিজিনাল বিট তার রিভার্স। তাহলে এটা যেহেতু একটাই 1, তো অরিজিনাল বিট তার কপি, অরিজিনাল বিট তার রিভার্স, দুটো করে হবে। এখন আমি যদি 4 by 4 করি, তাহলে এইটা আমার পরের সিকোয়েন্স, তাহলে এইটার সিকোয়েন্স অরিজিনাল বিট তার কপি, এবং দুইটা হবে বললাম, আরেকটা হবে অরিজিনাল বিট তার রিভার্স, তার 1 1 ছিল, -1 -1। এটা, সো এইটার জন্য এইটা হলো। এবার এটার জন্য করি, এটারও দুটো হবে, অরিজিনাল বিট তার কপি, অরিজিনাল বিট তার রিভার্স। বোঝা গেল? এইবার এটা 4 by 4, 8 by 8 যদি করি, তাহলে এটার জন্য দুটো, এটার জন্য দুটো, এটার জন্য, এটা পুরোটার জন্য অরিজিনাল বিট তার কপি, অরিজিনাল বিট তার রিভার্স, অরিজিনাল বিট তার কপি, অরিজিনাল বিট তার রিভার্স, এরকম করে 8 by 8 হবে, এরকম করে 256 পর্যন্ত হবে। এটা মনে হয় বুঝতে পারছেন, একটু ভালো করে দেখলেই এটা বুঝতে, এটা 8 16 হবে, বললাম 256 পর্যন্ত হতে পারে। তো এইটা করার রিজনটা হলো যে এইটার একটা ব্যাপার আছে, যেটার নাম হলো অর্থোগোনাল ভেরিয়েবল স্প্রেডিং ফ্যাক্টর। অর্থোগোনাল কথাটা খুব ইম্পর্টেন্ট। অর্থোগোনাল মানে হলো এই সিকোয়েন্স গুলো, প্রথমটা আমার ইউজ করা হয় না, সব 1, এটা ব্রডকাস্ট মোডে ইউজ করা হয়। তাছাড়া যত সিকোয়েন্স করেন, 256 হোক, 8টা হোক, 16টা হোক, 64টা হোক, ইফ ইউ অ্যাড অল সিকোয়েন্স ইট উইল বি 0। দেখেন, এখানে আমি বোঝানোর জন্য আমাদের হাইলাইটেড করা আছে -1 গুলা, আর দুই কালারে -1 করা। দেখেন এখানে 4টা 1, 4টা -1, এখানে 4টা 1, 4টা -1, এখানে 4টা 1, 4টা -1। তার মানে যাকেই যোগ করি, প্রথমটা যেহেতু বললাম ব্রডকাস্ট, এটা ইউজ হবে না, এটা সবসময় 1 হবে, 256 হলো 256টা 1 হবে। তো সব সিকোয়েন্স গুলোকে যদি আমি অ্যাড করি, সো সামেশনটা হবে 0। এই কারণে তাতেও আমার সুবিধাটা কি, যে আমার কোডে যদি কোনো ভুল হয়, সেটা যেন আমি ধরতে পারি। কারণ
কোডে যদি ভুল হয় আমার সে যদি এটা স্প্রেড করে পাঠায় এবং রিসিভারে যদি সেই ভুলটাই আমার ধরা পড়ে, আমি তো বোঝার কোনো আমার সুযোগ নাই যে আসলে আমি কি পেলাম। এই কারণে আমার এই জিনিসটা জানতে হবে। তো এইটাকে আমার বলতেছি আমরা স্প্রেডিং। তো স্প্রেডিং ফ্যাক্টরটা বলা হয়েছে 514 পর্যন্ত হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের 256 আমরা দেখলাম, 256 যদি হয় ম্যাক্সিমাম আমার কি বলে ডাটা রেট হতে পারে 6 থেকে 12 কেবিপিএস। এবং যেহেতু আমরা দেখলাম 12.2 কেবিপিএস আমরা ভয়েস পাঠাই, তাই এই কারণে বললাম যে 256 পর্যন্ত করা যায়। আর আমি যদি 2 এমবিপিএস এর উপরে ডাটা রেট পেতে চাই, সেক্ষেত্রে আমার 4 অথবা 8 এই ধরনের আমার ডাটা রেট এই স্প্রেডিং ফ্যাক্টর রেট আমার তৈরি করতে হবে। বেশি করলে আমাদের যেহেতু অনেকগুলো বিট, একটা বিট কনভার্ট হয়ে যাচ্ছে 8টা বিটে, সেখানে একটা বিট কনভার্ট হচ্ছে 256টা বিট, প্রচুর বিট বেড়ে যাবে, সেক্ষেত্রে ডাটা রেট কমে যাবে আসলে। সো আমাদের ভয়েসের জন্য আমরা যেহেতু ফুল রেট বা হাফ রেট ইউজ করি, এটার জন্য আমরা এইটা ইউজ করব। 128 কেবিপিএস ডাটা রেট যদি পেতে চাই তাহলে আমরা 16 ইউজ করব। 384 যদি পেতে চাই আমরা 8 ইউজ করব। আর 2 এমবিপিএস যদি পেতে চাই সেক্ষেত্রে আমরা 4 ইউজ করব স্প্রেডিং ফ্যাক্টর। আশা করি বুঝতে পারছেন। এরপরে স্ক্র্যাম্বলিংটা আসলে আমাদের আর ডিটেল না পড়ি। স্ক্র্যাম্বলিংটার আসলে মানে আমি কেন ইউজ করা হয় সেটা বলি, যে এটাও মনে হয় আপনাদের ক্লাসে আমি বুঝেছিলাম ওয়্যারলেস কমিউনিকেশন কোর্সে, যে আমাদের 18 বিটের একটা স্ক্র্যাম্বলিং কোড হয়। তো 18 বিটকে যদি 2 এর এক্সপোনেনশিয়াল করি 2 টু দি পাওয়ার 18, which is equal to 26,62,143টা কোড জেনারেট হয়, which is very big number। প্রত্যেকটা বিটিএস কে একটা করে দেওয়া হয়। তো বাংলাদেশের তো টোটাল বিটিএস 12 থেকে 15,000, একটা অপারেটরের 5 থেকে 7,000 বিটিএস। তো সেক্ষেত্রে 2,62,000 আছে, সো অনেক। তো প্রত্যেককে একটা করে আপনার স্ক্র্যাম্বলিং কোড দেওয়া হয়, এটা একটা সিকিউরিটির জন্য, যে স্প্রেডিং করে স্ক্র্যাম্বলিং করতে আমি পাঠিয়ে দিব। সে ফর এক্সাম্পল আমার কারোর সাথে কথা বলতেছি, আমার 10টা বিটিএস হয়ে যেতে হবে। তো এক বিটিএস থেকে আরেক বিটিএস যখন যায় তখন সে স্ক্র্যাম্বলিং কোডটা পাঠায়, ওই বিটিএস এই স্ক্র্যাম্বলিং কোডটা চেক করে দেখে যে এটা ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে সে বোঝে যে এটাতে আমার সমস্যা আছে, আমাদের এইটা অন্য কারো কাছ থেকে ডাটা পাইছি। তো আর যদি দেখে যে না এই স্ক্র্যাম্বলিং কোড ওইটারই, কারণ সবাই সবার স্ক্র্যাম্বলিং কোডটা জানে, প্রাইমারি কিছু স্ক্র্যাম্বলিং কোড থাকে আর কিছু থাকে সেকেন্ডারি। তো বিটিএস বিএসসি এরা প্রাইমারি গুলো জানে, সে অথেন্টিকেশনের জন্য সেটা দেখে। সো ওই বিটিএস থেকে যদি হয় তখন সে করে কি তার স্ক্র্যাম্বলিং কোডটা ফেলে দিয়ে সে তার নিজের স্ক্র্যাম্বলিং কোডটা অ্যাড করে তারপরে পরবর্তী বিটিএস কে পাঠায়। এভাবে এটা ট্রান্সফার হয়। তাতে লাস্টে সেখান থেকে লাস্ট যে বিটিএস সেখান থেকে আমার কাছে যখন যাবে সে সেই স্ক্র্যাম্বলিং কোডটা ফেলে দিয়ে আমার কাছে পাঠাবে, তারপরে আমি আমার স্প্রেডিং কোডটা ডিস্প্রেড করে আমার ডাটা দিয়ে পাঠাবো। তো এই দুইটি স্প্রেডিং আর স্ক্র্যাম্বলিং এর কারণে ব্যাপারটা খুবই শক্তিশালী এবং এটা 100% ফুল প্রুফ। এখন পর্যন্ত কেউ এটা হ্যাক করতে সমর্থ হয়নি আমাদের এই প্রযুক্তি। তো স্ক্র্যাম্বলিং কোডটা আমরা খুব বেশি ডিটেইলে আর না গেলাম, কারো কোনো কোশ্চেন থাকলে আমরা এটা লাইভে ডিসকাস করবো, একটু জানলেই হবে আর কি। আর যদি মডুলেশন নিয়ে কথা বলি, মডুলেশনটা ডিফারেন্ট। আমাদের ওইখানে যে মডুলেশন ইউজ করতাম সেগুলো আমরা এখানে ইউজ করি না। জিএমএস কে ইউজ করতাম 2G তে, 3G তে আমরা যেটা ইউজ করি বিপিএস কে, আপলিংকে ইউজ করি, ফেজ শিফটিং বাইনারি। আর ডাউনলিং যেহেতু আমাদের স্পিড বেশি, এখানে আমরা কিউপিএস কে ইউজ করি। আর এটার যে 3GPP 3GPP2 4, তো আমরা 3GPP2 থেকে আমরা ইউজ করতেছি হলো এইচএস, এটাকে বলা হয়। আপনারা দেখেন যে 3G তে এইচ লেখা থাকে। এই এইচ লেখার আমার কারণ আছে, কয়েকটা জেনারেশন আছে, এটা আস্তে আস্তে পড়বো। একটাকে বলে HSDPA, একটাকে বলে HSPA, একটাকে বলে একটাকে বলা হয় HSUPA, এরপর একটাকে বলা হয় HSPA, তারপর একটাকে বলা হয় HS প্লাস। তো ওইটাই আপনারা এখন দেখেন যে H প্লাস লেখা থাকে আপনাদের অনেক সময়। তো ওইটাই হলো কি আমাদের মেইন যে এটা হলো কি আপনার 3GPP4 আমরা যেটা ইউজ করি, যেটাতে প্লাস লেখা থাকে এইচ প্লাস। আর যেটা এইচ লেখা থাকে শুধু সেটা মনে বুঝবেন যে 3GPP3 ম্যাক্সিমাম বা 3GPP2, HSDPA অথবা HSUPA। আর পরবর্তী যে প্লাস লেখা থাকে এটা HSPA, মানে এটার নাম হলো HS মানে হাই স্পিড, আর পি মানে ডাউনলিংক, পি মানে প্যাকেট অ্যাক্সেস, এ মানে অ্যাক্সেস। তো HSPA মানে হলো হাই স্পিড প্যাকেট অ্যাক্সেস। ওকে, তো ফোর্থ লেকচার, আগের ক্লাসে আমরা এতটুকু শিখেছিলাম, আমরা তারপর থেকে শিখবো। তো এটা বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ WCDMA নেটওয়ার্ক, WCDMA এর ক্যারেক্টারিস্টিক্স। তো মেইন কিছু ক্যারেক্টারিস্টিক্স উইল ডিসকাস। তো আমরা জানি যে এটার আর্কিটেকচারটাকে MTS বলা হয়,
সো এটা আমরা অলরেডি ডিসকাস করছি যে আমাদের মোবাইল ইকুইপমেন্ট, তার সাথে হলো কানেক্টেড থাকে বিটিএস, তার নাম দিলাম আমরা নোড বি। সে একটা ইন্টারফেস আইপি নাম ইন্টারফেসে কানেক্টেড থাকে এবং সে রেডিও নেটওয়ার্ক কন্ট্রোলারের সাথে কানেক্টেড থাকে। আর টোটাল সিস্টেমটাকে রেডিও নেটওয়ার্ক সাবসিস্টেম বলা হয়। এবং সে আলটিমেটলি 3G মোবাইল সুইচে ঢুকবে, সেখানে ভিএলআর, তারপরে জিএমএসসি, মোটামুটি আমাদের শুরুতে 3GPP2 যেটা আমাদের আর্কিটেকচার, ইট রিমেইন সেম আদারওয়াইজ। তো এখানে দুটো নেটওয়ার্ক হয়, একটা হলো সার্কিট সুইচ নেটওয়ার্ক, একটা হলো প্যাকেট সুইচ নেটওয়ার্ক, আলাদাভাবে ভাগ করা থাকে। তো এইটা হলো আমাদের সার্কিট সুইচ নেটওয়ার্কটা দেখানো হয়েছে। আর এটা প্যাকেট সুইচ যদি হয় তাহলে যে প্যাকেট সুইচ ডোমেইনে তখন আমরা এসজিএসএন দিয়ে জিএসএন এর মাধ্যমে আমরা গেটওয়েতে কানেক্টেড হব। আর অন্যান্য আমাদের যে ডাটা ওইগুলো ডাটাবেসগুলো আছে, এইচএলআর, অথেন্টিকেশন সেন্টার, ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার, রিমেইন সেম। এটা আমরা গত সেমিস্টারে 2G তে যেটা পড়ছি, জিএসএম আর্কিটেকচার, রিমেইন সেম। তো ডাব্লিউসিডিএম এর যদি আপনার ক্যারেক্টারিস্টিক্স বলতে হয়, তার প্রথম ক্যারেক্টারিস্টিক ইন্টারফারেন্স লিমিটেড। এটা তার সবচেয়ে সুবিধা। এটা আমি আপনাদের বলছিলাম যে ডিউ টু স্প্রেডিং করলে এই যে মোটামুটি আমার স্প্রেড করলে সিগন্যালটা এই লেভেলে চলে আসে, এই লেভেলের কাছাকাছি, থার্মাল নয়েজের কাছাকাছি চলে আসে, যার কারণে কেউ যখন এটাকে ইন্টারসেপ্ট করবে সেটাকে নয়েজ হিসেবে ইন্টারসেপ্ট করবে। আর যখন রেজ করবে তখন সেটা আবার বের হবে, তখন প্রসেসিং গেইন দিয়ে আমাদের বের করতে হবে যে কতটুকু বেশি বেড়ে গেল কি কম কমে গেল। তো এটা আমরা অলরেডি বলছি। তো তার মানে ইন্টারফারেন্স লিমিটেড এই সিস্টেমটা, এটা তার সুবিধা থ্যাঙ্কস টু স্প্রেডিং ডিসপ্রেডিং। তার মানেই হলো যে স্প্রেডিং ডিসপ্রেডিং এর মাধ্যমে আমাদের এটা করা হয় এবং তাতে ইন্টারফারেন্স আমার ক্যাপলো ইন্টারফারেন্স হয় না। এবং একটা নিয়ার ফার প্রবলেম ছিল, আমরা ডিজিটাল সিডিএমে যখন পড়ছি, আপনাদের মনে আছে কিনা, যে আমরা যত বেশি দূরে যাব, যেমন আমি কাছে আছি, আমার সাথে তার সিগন্যাল স্ট্রেংথ ভালো হবে, যত দূরে যাব সিগন্যাল স্ট্রেংথ কমে যাবে। এবং তার জন্য পাওয়ার কন্ট্রোলটা আসলে টাইট পাওয়ার কন্ট্রোল করা হতো না, যার কারণে যেটা আমাদের জিএসএম এ একটা পাওয়ার কন্ট্রোল করা হতো, তো সেই পাওয়ার কন্ট্রোলটা এখানে হয় না। তো সিডিএমএ তে তো তার কারণে দেখা যাচ্ছে যে আপ টু 80 ডেসিবেল পর্যন্ত, এখানের সাথে এর সাথে যদি ডিস্টেন্স বলি, প্রায় 80 ডেসিবেলের মতো আসলে আপনার করে, কি বলে আপনার লস হয়। সো এই কারণে নিয়ার ফার প্রবলেম হয়। তো এটার সলিউশনটা হলো আমরা পাওয়ার কন্ট্রোল করব, এবং পাওয়ার কন্ট্রোলটা আমাদের খুব ইম্পর্টেন্ট। আমরা কিভাবে করব সেটা আমরা সামনে একটু বলবো। তো পাওয়ার কন্ট্রোলের পলিসিটা হলো, আপনাদের মনে আছে কিনা, যে ইবি বাই এন নট। হ্যাঁ, ইবি বাই এন নট, এইটা আপনার তার মানে নয়েজ ডেন্সিটি পার বিট, আমাদের এররের নয়েজ ডেন্সিটি পার বিট আমার ক্যালকুলেট করে, পার বিটে কি পরিমাণ নয়েজ। আমরা বলছিলাম যে নয়েজ ক্যালকুলেশনের দুটো আমার ইউনিট আছে, একটাকে বলে এসএনআর, সিগন্যাল টু নয়েজ রেশিও। এটা আসলে রেশিও দেয় টোটাল সিগন্যালে আমার নয়েজের পরিমাণ কত, আর পার বিটে আমার নয়েজ কি পরিমাণ আছে সেটা যদি আমি করতে চাই, তাহলে এটার কোনো বিকল্প নাই, ইবি বাই এন নট। তো এখানে এই জন্য পলিসিটা কি, নো ওয়ান গেটস এ হায়ার কোয়ালিটি, এটা ভালো করে একটু বুঝে, নো ওয়ান গেটস এ হায়ার কোয়ালিটি দ্যান হি নিডস, মানে যে যতটুকু দরকার তার চেয়ে বেশি পাবে না, সমান পাবে। এভরিওয়ান গেটস এক্স্যাক্টলি দ্য রিকোয়ার্ড কোয়ালিটি, মানে সবাই একবারে সেম পাবে, অর নট সার্ভড অ্যাট অল, অথবা দেওয়াই হবে না। তো ইবি বাই এন নট আমি বুঝতে পারবো, যেমন আমি দূরে আছি, আমার পাওয়ারের আমার সিগন্যালের নয়েজের পরিমাণ বেশি, আপনি কাছে আছেন, আপনার সিগন্যালের নয়েজের পরিমাণ কম, সেই অনুযায়ী ইবি বাই এন নট ক্যালকুলেট করে আপনাকে সিগন্যালের স্ট্রেংথ দিবে। এই কারণে আমি বলছিলাম যে আপনারা যারা 3G 4G ইউজ করেন, দেখবেন মোস্ট অফ দ্য টাইম আমাদের সিগন্যাল স্ট্রেংথ দেখা যায় হাই ম্যাক্সিমাম। কিন্তু আমরা যখন 2G ইউজ করছি তখন দেখা যায় 1 দাগ 2 দাগ থাকে। কম্পেয়ার করলে 2G একটা সেট ইউজ করেন বা সিম ইউজ করেন, কম্পেয়ার করে দেখলেই হবে যে একটা টাইমে যেমন 80-90% টাইম দেখা যাবে যে সিগন্যাল স্ট্রেংথ হাই, ওয়ারেস 2G তে 20-30% টাইম দেখবেন সিগন্যাল স্ট্রেংথ হাই। হ্যাঁ, লোকেশন যাই থাকুক, এইটা মজার জিনিস যে 2G তে কাছে আছেন 4 দাগ, দূরে চলে গেছেন 1 দাগ হয়ে গেছে, কিন্তু এখানে কাছে থাকলেও 4 দাগ আছে, দূরে থাকলেও অলমোস্ট 80% টাইম হলো দেখবেন 4 দাগই আছে। কেন? কারণ এই যে ইবি বাই এন নট যেটা বললাম, এটা একটা খুব ভালো একটা ব্যাপার পাওয়ার কন্ট্রোল, তার কারণে লসের পরিমাণটা অনেক কম আমাদের 3G তে। এবং 3G 4G যখন আসে তখন থেকে যে আনসাকসেসফুল হ্যান্ড ওভার, কল ড্রপ হয়ে যাওয়া, এগুলো কিন্তু অনেক কমে গেছে। আপনার রিয়েল লাইফে আপনি রিলেট করলে বুঝতে পারবেন। এরপরে আপনাদের এটা আমি ক্লাসে একটা সফটওয়্যার দেখাছিলাম, ওই যে হ্যান্ড ওভারের, মনে আছে কিনা, ওই সফটওয়্যার হ্যান্ড ওভারটা ইউজ করে, যে সে যেটা করে সফট হ্যান্ড ওভার বলে, যে আমি এখানে আছি, ডাজ নট ম্যাটার যে বিটিএস 1 থেকে বিটিএস 2 তে যাচ্ছি, এখানেই আমাকে হ্যান্ড ওভার করে দেবে। তার সাথে আরো অনেকগুলো বিটিএস এ কানেক্টেড, সে কার সাথে আমার ভালো কানেক্টেড
তো তার সাথে আমাকে কানেক্টেড করে দেবে, যেমন ইউবি কানেক্টেড ওয়ান মোর বিটিএস এট এ টাইম। তো এটার একটা পলিসি আছে, পলিসি হলো গিয়া আপনাদেরকে পড়াইছিলাম কিনা মনে আছে কিনা আপনাদের, ব্রেক বিফোর মেক আর মেক বিফোর ব্রেক, রাইট? সো ব্রেক বিফোর মেক এটা হলো গিয়ে আপনার জিএসএম এর পলিসি। ভেঙে দিবে মানে হ্যান্ড ওভার করে দিয়ে তারপরে হলো গিয়া মানে করবে, কানেকশন কেটে দিয়ে হ্যান্ড ওভার করবে। আর এখানে কি মেক বিফোর ব্রেক, সে আগে কানেকশন দিবে নতুন কোনো, তারপরে আমার কাটবে। তো এই কারণে আশেপাশের সমস্ত আমার বিটিএস এর সাথে তার কিন্তু সিগন্যালিং করতে হবে। আর আরেকটা হ্যান্ডওভার আছে সফটওয়্যার হ্যান্ডওভার, যেটা হলো যে আমাদের যদি সেক্টরাইজ করা থাকে তাহলে এক সেক্টর থেকে আরেক সেক্টর সেম বিটিএসই আছে, কিন্তু এটা সেক্টর, যেমন আমরা দেখাইছিলাম 3 সেক্টর অ্যান্টেনা থাকে, তেমন এখানে একটা বিটিএস, এখানে একটা বিটিএস, এখানে একটা। তাহলে এই সেক্টর থেকে এই সেক্টরে যদি যাই তার তো দুইজনেরই ফ্রিকোয়েন্সি রেঞ্জ ডিফারেন্ট, তখন সে হ্যান্ডওভার হবে, এটাকে বলে সফটওয়্যার হ্যান্ডওভার। তো হ্যান্ডওভারটা একটু কমপ্লেক্স টেকনোলজি এখানে, বাট এফেক্টিভ। তো কি বেনিফিট যদি বলি, তাতে সফট হ্যান্ডওভার একটা কি বেনিফিট, প্রসেসিং গেইন, যেটা আমরা সিগন্যাল লো পাওয়ারে পাঠাচ্ছি, তারপরে আবার সিগন্যালটাকে আমি আবার রেজ করে ফেলতে পারতেছি ডিসপ্রেড করে। এটা একটা বিরাট ফল, তাতে আমার কম লাগতেছে, আমার লেস পাওয়ার ইজ নিডেড ফর দ্য ট্রান্সমিশন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা হলো আমরা আগে ফ্রিকোয়েন্সি রিউজ করতাম, এখানে এখন ফ্রিকোয়েন্সি রিউজ করার দরকার নেই, আমরা প্যাকেট স্কেজুলিং করে আমরা পাঠাই দিই, যেটার কারণে এটার নাম হচ্ছে রেডিও রিসোর্স ম্যানেজমেন্ট। আর মাল্টিপাথ প্রপাগেশন আমরা এটা হয় না, এটা আমরা সিটিএমএ তে পড়ছিলাম, এবং আপনাদের মনে আছে কিনা মনে জানি না, যে রেক রিসিভার আমরা ইউজ করছি, যেটা হলো মাল্টিপাথ রেজিস্ট্যান্ট। তো যেহেতু বলছিলাম যে সিডিএমএ আর ডাব্লিউসিডিএম এর মধ্যে 90% সেম, শুধু হোয়াইট ব্যান্ড আর কিছু কি ফিচার অ্যাড হয়েছে, তাছাড়া রিমেইন সেম। তো এটা সেই রেক রিসিভার, যে আমাদের একই বিভিন্ন সিগন্যাল যদি আসে, আপনার ইভেন্ট যখন ওয়্যারলেসে পড়াইছে আরো ডিটেল পড়ছিলেন, যে ওই যে আপনার আলফা ফাংশন, টাও ফাংশন, এগুলো অ্যাড করে তারপরে ক্যালকুলেট করা হয়। এটা এখানে খুব সিম্পলিফাইড দেখানো হয়েছে। এগুলো এখানে একসাথে অনেকগুলো একই সিগন্যালের মাল্টিপল কপি নিয়ে কম্বাইন করা হবে, কম্বাইন করার পরে যেটা হইলো গিয়ে ম্যাক্সিমাম সিগন্যাল সেটাকে রেইজ করে পাঠিয়ে দেওয়া হবে, বাদগুলোকে ডিসকার্ড করে দেওয়া হবে। তো এটার সুবিধাটা কি, যে আমাদের ইমপ্রুভ করে রিসিভার ক্যাপাবিলিটি, রিসিভার কোয়ালিটি ভালো হয়। এইটা আমাদের 3G ফ্রেমিং ফরম্যাট। তো 3G ফ্রেমিং ফরম্যাট একটু কমপ্লেক্স। এখানে টাইম স্লট গুলো হলো কি আপনার এক একটা ফ্রেম, টোটাল একটা একটা 3G-তে ফ্রেম থাকে হলো কি 72টা, এবং এক একটা ফ্রেমের ভিতরে 15টা করে স্লট থাকে। হ্যাঁ, তো এই 15টা স্লটের ভিতরে এইগুলো হলো তার টাইমিং। তো এইগুলো জাস্ট একটু জানা রাখার, মানে ফিল্ডগুলোর নাম কি কি কাজে ইউজ করা হয় একটু একটু জানেন। আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো যে এখানে বিট ফিল্ড হলো লোড বেসড, যেটা বলছিলাম যে এখানে ফিক্সড ডাটা থাকে না, যার যতটুকু ডাটা লাগে। ঠিক আছে, কারো 20 বিট লাগতে পারে, কারো 200 বিট লাগতে পারে, কারো 20 কিলোবাইট রাখতে পারে। যার যত বিট লাগে সেই অনুযায়ী, লোড অনুযায়ী এখানে ডাটা করা হয়। আরেকটা ইম্পর্টেন্ট থিংস হলো যে আমাদের ইউএমটিএস এর টাইম স্লট আপলিঙ্ক এবং ডাউনলিঙ্ক ডিফারেন্ট। একটা হলো ডাউনলিঙ্ক, এইটা হলো আমাদের ডাউনলিঙ্ক, এটা আপলিঙ্কের আমাদের টাইম স্লট। ঠিক আছে, তো এই দুইটা হলো আমাদের আলাদা আলাদা, যেমন এটা আপলিঙ্কের, এটা ডাউনলিঙ্কের। এটা একটু জেনে রাখলেন, আপনি পরীক্ষাতে আসতে পারে একটা জাস্ট 2-3 মার্কের একটা ছবি তুলে করা, একটা ছবি আঁকো, ডাউন লিঙ্ক প্যাকেট আঁকো, এক মার্কে তার বিটগুলো ডিসকাস করতে এখানে একটু বলবেন। তো এখানে একটু ডিটেল বলা আছে, আমার মনে হয় আপাতত এটা পড়ার দরকার, জেনে রাখলেন, দ্যাটস ইট। এটাও তাই, দরকার নেই। তো আমাদের রেডিও অ্যাক্সেস নেটওয়ার্কের ওভারভিউ যদি অলরেডি আমরা বলে ফেলছি, রেডিও অ্যাক্সেস নেটওয়ার্কটাকে আমরা বলি হলো গিয়ে আরএনসি বা ইউট্রান। তো তার রেসপন্সিবিলিটি, যে আমাদের আরএনসি মানে হলো বিএসসি, তো অলমোস্ট দেখেন তার আগের মতোই তার পারফর্ম কি বলে আপনার রেসপন্সিবিলিটি, যেমন হ্যান্ড ওভারের কাজ করবে, তারপরে ফ্রেমিং এর কাজ করবে, রেডিও রিসোর্স ম্যানেজমেন্ট ওখানে করতো, ফ্রিকোয়েন্সি প্ল্যানটা করতো, তারপরে পাওয়ার কন্ট্রোল করবে। হ্যাঁ, তো মোটামুটি কাজ অলমোস্ট সেম। তার সাথে ডাটা কিছু আছে, ডাটার কাজগুলো সে আলাদাভাবে করবে। তো এটা আমাদের একটা নোট বি তো আমাদের ট্রান্সমিশন আর রিসিপশন, এটা আমরা জানি, একদম বিটিএস যেভাবে কাজ করে 2G-তে সেম ভাবেই হলো গিয়ে আপনার একটা নোট বি কাজ করে। So these are the responsibilities of node B. এবার কোর নেটওয়ার্ক আর্কিটেকচার আমাদের ওই যে 3G পিপিতে যেটা আমরা পড়ছিলাম, যে আমাদের জিজিএসএন এসজিএসএন ওইভাবেই আছে, এটা আমরা অলরেডি ডিসকাস করে ফেলছি, আপনারা আগের স্লাইডে এটা এটা ডিসকাস করা হয়েছে। আর ইনফ্রাস্ট্রাকচার আমাদের সুইচিং যেটা হয়, এই সুইচিং হয় এটিএম এর মাধ্যমে সুইচ হয়। তো এটিএম সুইচটাও আমরা পড়ছি, আমরা জানি
যে এটিএম সুইচটা কি, তো এই আমাদের এখানকার যে ট্রান্সমিশনটা পুরোটা হলো এটিএম বেসড। তো আমরা 3G-তে আমরা 3 ধরনের কি বলে ডাটা পড়ছি, সরি 3G বলি, জিপিআরএস 2.5G-তে যে 3 ধরনের ডাটা পাওয়া যেত। একটা বলা হচ্ছে আপনার কনভারসেশনাল, যেটা আমাদের ভয়েস, আর 2G-তে শুধু কনভারসেশনাল ছিল, তারপর তার সাথে ইন্টারেক্টিভ, ব্যাকগ্রাউন্ড, 3 ধরনের ছিল। তো কনভারসেশনাল আমরা ভয়েস পাঠাই, ইন্টারেক্টিভ আমাদের বিভিন্ন আমরা ওয়েব এইচটিটিপি যে ওয়েব পেজগুলো করি, আর ব্যাকগ্রাউন্ডে এসএমএস, ইমেইল, তারপরে এমএমএস, এগুলো। তার সাথে আরেকটা জিনিস এখানে পাওয়া যাচ্ছে রিয়েল টাইম ডেটা, যেটা হলো স্ট্রিমিং, লাইভ স্ট্রিম ভিডিও আমরা এখানে দেখতে পারি, যেটা আগের জেনারেশনে ছিল না। এটা 3G ফার্স্ট ইন্ট্রোডিউস করছে। তো এইটাই একটা বিরাট বড় স্ট্রিমিং ভিডিও আমাদের একটা বিশাল বড় একটা কি বলে কন্ট্রিবিউশন। আরেকটা ইম্পর্টেন্ট সেটা হলো রেডিও ইন্টারফেস, যে আমাদের 3G নর্মাল 2Gর মতো না, তার যেটা হয় স্মার্ট অ্যান্টেনা টেকনোলজি ইউজ করা হয়। তো মানে স্মার্ট অ্যান্টেনা টেকনোলজি ব্যাপারটা হলো যে দেখেন, যে আমরা নর্মালি কি করি, ট্রেডিশনাল অ্যান্টেনাগুলো কি আমাদের এরকম 360 ডিগ্রিতে আমাদের সিগন্যাল পাঠায়। আমি এটা আমার বিটিএস, আমার মোবাইল এখানে আছে, এখানে আছে, তো চারদিকে সে আমি এখানে এখানে আছি, এখানে আছি, শুধু একটুকে আছি, তাতেও কিন্তু পুরো এলাকাটা সে অমনি ডাইরেকশনাল সিগন্যাল ট্রান্সমিট করে। ঠিক আছে। আর যারা আরেকটা আমরা সেক্টরিং পড়ছি, সেক্টরিং করলে সেক্টর করা হয়, তারপরেও 360 ডিগ্রি ঘুরেই আমাদের করে। ওকে। তো স্মার্ট অ্যান্টেনা যেটা বলতেছে যে স্মার্ট অ্যান্টেনাটা শুধু বিটিএস এ থাকবে, হ্যাঁ, এটা হ্যান্ডসেটে থাকবে, বিটিএস এ থাকবে। সে কি করবে, এটা একটা খুবই কমন এক্সাম্পল দেখলে বুঝবেন। এটা ধরেন আপনার কনভেনশনাল অমনি ডাইরেকশন অ্যান্টেনা, যেখানে আমি এটা আমার বিটিএস, এখানে আমরা আছি, তো তাতে এখানে কেউ নাই, এখানে কেউ নাই, তারপর পুরো এলাকাটা সে কভার করে আছে। আর এটা দেখেন একটু মানে অবাকই লাগে, যেমন এইটা ওই একই সাইজ, কিন্তু এখানে আছে, এখানে আছি, শুধু যারা যেই লাইনে আছে শুধু তাদের সাথে সিগন্যালিং আছে, এখানে কেউ নাই, তার মানে এখানে আমি কোনো সিগন্যাল ট্রান্সমিট করতেছি না। তাহলে এইটা কেমনে হয় এটা আমি পরে ডিসকাস করি, কিন্তু এটার সবচেয়ে সুবিধাটা কি এটা যদি বলি, তাহলে দেখেন এইটা পুরোটা কভার করতে যে পাওয়ার লাগবে, এটা কি করতে সেম পাওয়ার লাগবে? অবশ্যই না, অনেক কম পাওয়ার লাগবে, কারণ এদিকে কিছু পাঠাতে হচ্ছে না, এদিকে কিছু পাঠাতে হচ্ছে না, এদিকে কিছু পাঠাতে হচ্ছে না, তার মানে যারা যারা শুধুমাত্র আমার অ্যাক্টিভ ইউজার, শুধু তাদের সাথে আমি সিগন্যালিং এ আছি। তো এইটা কি ফার্স্ট মানে স্মার্ট অ্যান্টেনা বলা হয়। এবং 2 ধরনের অ্যান্টেনা আছে, এটাকে বলে অ্যাডাপটিভ অ্যারে অ্যান্টেনা, আর একটা হলো সুইচড বিম অ্যান্টেনা। তো অ্যাডাপটিভ অ্যারে অ্যান্টেনাটা থেকেই আসলে পরে যে জেনারেশনটা আসছে মাইমো বলে, বা অনেকে আপনারা মিমো বলেন, মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট, সেই অ্যান্টেনাগুলো ফার্স্ট চলে আসছে। তো স্মার্ট অ্যান্টেনা যেটা বললাম যে প্রথম অ্যান্টেনা, এটাকে বলা হচ্ছে সুইচড বিম। এইটা সুইচড বিম, দেখেন পাতার মতো, মানে হলো এখানে ছোট 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 করে তার এইটা এগুলোকে কি বলে, এটা মনে আছে? এই ধরনের ছবিগুলোকে, এটা ডালিয়া ফুল না কিন্তু, এটাকে বলে রেডিয়েশন প্যাটার্ন। যে তার রেডিয়েশন প্যাটার্ন, এই যে ওয়্যারলেসের চ্যাপ্টার 5টা যদি বইটা খুলেন তাহলে দেখবেন। তার মানে আমার এখানে যদি একটা বিভিন্ন রেডিয়েশনে প্যাটার্ন করে রাখছে, আগে কি করতো, গোল করে ফুল ডিস্টেন্সে সে ট্রান্সমিট করতো, এখন কি করছে, এখানে যে থাকবে তাহলে এই পাওয়ারে সে ট্রান্সমিট করবে। তার মানে তার মানে তার সাথে আমার অ্যান্টেনার এই পাওয়ারটা কানেক্টেড, তার মানে হলো কি আমার ধরেন ইবি বাই এন নট যা হবে, আমি কানেক্টেড এইখানে, তাহলে এখানে তাকে এইটার মাধ্যমে কানেক্টেড হবে। তার মানে এটার ইবি নট বাই এন নট ডিফারেন্ট, আমি এখানে আছি, তাহলে তাকে এই কি বলে রেডিয়েশন প্যাটার্নে কানেক্টেড করবে। তাতে আগে যেরকম গোল করে করতো, তার মানে তার ম্যাক্সিমাম এখানে এরকম যেতে মানে পুরো কাভার করতো, তার মানে এখানে ম্যাক্সিমাম থাকতো, আস্তে আস্তে কমতে 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 এখানে এসে কম। সেটা কিন্তু হচ্ছে না, যে এখানে থাকবে সে ফুল পাবে, যে এখানে পাবে সেই রেডিয়েশন প্যাটার্ন নেবে, সে এখানে থাকবে সেই রেডিয়েশন প্যাটার্ন নেবে, তাতে কিছুটা পাওয়ার সেভ করা যাচ্ছে। আশা করি এটা বুঝতে পারছি, খুব ইম্পর্টেন্ট। এটা যদি না বুঝে থাকেন লিখে রাখেন, আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো, বা লার্নিং ফিডব্যাকে লিখবেন, অথবা অন্য কোথাও ভাবে আমার সাথে কথা বলবেন, আমরা এটা বলবো। তো এটাতে কি হচ্ছে, ফাইনাইট প্যাটার্নস অফ টেকনোলজি ইউজ করা হচ্ছে, তাতেও খুব বেশি পাওয়ার কিন্তু কন্ট্রোল হচ্ছে না। কিন্তু যদি অ্যাডাপটিভ অ্যারেন্টেনা ইউজ করি, তার মানে যারা শুধুমাত্র আমার অ্যাক্টিভ ইউজার, শুধু তাদের সাথেই তার আপনার রেডিয়েশন প্যাটার্ন থাকবে, তাতে দেখেন এখানে কেউ নাই, তাতে আমার ইউজ করা হচ্ছে না।
এটাই সবচেয়ে বড় সুবিধা। যেমন অ্যাডাপটিভ অ্যান্টেনা হলে হয় কি, একসাথে অনেক অ্যারে অফ অ্যান্টেনা থাকে, তাতে ইনফাইনাইট নাম্বারস অফ প্যাটার্ন থাকে। সেই প্যাটার্নগুলো রিয়েল লাইফ টাইম টু টাইম কন্ডিশনের উপরে বেস করে কানেক্টেড থাকে। যেমন পৃথিবীর বাংলাদেশ যদিও ঘনবসতি, কিন্তু টেলিকম ডেন্সিটি যদি বলি, টেলিকম ডেন্সিটি পৃথিবীর সবচেয়ে ডেন্স কান্ট্রি হলো চায়না। তো চায়নাতে এক একটা বিটিএসে 8টা করে অ্যারে বসায়। তার মানে একটা অ্যান্টেনা শুধু বসায় না, তারা একটা অ্যান্টেনা প্যারালালে 8টা অ্যান্টেনা বসায় কভার করার জন্য, কারণ একটা অ্যান্টেনাতে হয় না। তো এখন এই একটা অ্যান্টেনা চারদিক থেকে আপনার বিভিন্ন ডিরেকশনে, এই যে এরকম বিভিন্ন ডিরেকশনে সাপোর্ট দিচ্ছে। সে ফর এক্সাম্পল বিকাল হয়ে গেল, তো বিকাল হয়ে গেল, জনসংখ্যা একটু মানে কল রেট একটু কমলো, তো সে করবে কি 8টা অ্যান্টেনার মধ্যে 6টা অ্যান্টেনা চালাবে, 2টা অ্যান্টেনা বন্ধ করে রাখলো। তো তারপরে ধরেন একদম গভীর রাত, তো গভীর রাতে তো আর মানুষ আমাদের মতো সারা রাত কথা বলে না। তো ওইখানে তখন করে কি, তারা 2টা অ্যান্টেনা অন করে রাখলো, 6টা অ্যান্টেনা বন্ধ করে রাখলো, বা একটা অ্যান্টেনা ইউজ করলে 7টা অ্যান্টেনা বন্ধ করে রাখলো। তাতে হচ্ছে কি পাওয়ার অনেক কমে যাচ্ছে। কিন্তু যদি আমি একটা অ্যান্টেনা ইউজ করি, এখানে যেমন একটা অ্যান্টেনা ইউজ করছি, এটা যদি বন্ধ করে দিত তো গেলই। সো এই কারণে অ্যাডাপটিভ অ্যান্টেনা খুবই ইম্পর্টেন্ট, এবং এই ধরনের অ্যান্টেনাকে আমরা বলি স্মার্ট অ্যান্টেনা। এই টেকনোলজিটা 3G তে আসলে ইন্ট্রোডিউস করা হয়েছে। তো আমি জানি না বাংলাদেশে করছে কিনা, আই এম ইন ডাউট, বাট করে থাকলে দ্যাটস গুড, মানে দরকার। আর 4G তে এসেনশিয়াল, এটা লাগবেই। তো তাতে স্মার্ট অ্যান্টেনার বেনিফিটটা আমার কি হচ্ছে, সিগন্যালের গেইন যেহেতু বেশি হচ্ছে, তার মানে বেটার কাভারেজ পাচ্ছি, ইন্টারফিয়ারেন্স হচ্ছে না, তার মানে ক্যাপাসিটি আমার বাড়তেছে, তারপরে স্পেশিয়াল ডাইভার্সিটি আছে, তাতে মাল্টিওয়েভ প্রোপাগেশন হবে না, এবং পাওয়ার এফিশিয়েন্ট অবশ্যই, তাতে রিডিউস এক্সপেন্স, তাতে আমাদের কম পাওয়ারের, আমাদের লো পাওয়ার, আমরা লোয়ার অ্যাম্পলিফায়ার ইউজ করবো, পাওয়ারের কনজাম্পশন কম হবে এবং রিলায়েবিলিটি বাড়বে। এটা খুব বড় সুবিধা। এরপরে আমরা তো জানি যে ফ্রিকোয়েন্সি রিডিউস ফ্যাক্টর সিডিএম তে 1, বাট মজার একটা জিনিস আছে, এটাকে বলে সেলফ ব্রিদিং। সেলফ ব্রিদিং কথাটার সাথে একটু পরিচিত না আপনারা? আপনারা ব্রিথ করেন না, শ্বাস নেন, যখন নিঃশ্বাস নেন প্রশ্বাস দেন, তো নিঃশ্বাস নেওয়া মানে কি করে শ্বাস নেই, তাতে আমার চেস্টটা কি হয়, ওয়াইড হয়ে যায়। আর যখন প্রশ্বাস ছেড়ে দিই, তখন ওয়াইডটা আমাদের, দেখেন তো আপনার চেস্ট নর্মাল দেখে শ্বাস ছাড়তে পারবেন না, ছাড়তে পারবেন না, একটুখানি স্কিউজ করতে হয়, তাতে চেস্ট একটু কমে যায়। একটু স্কুইজ করে শ্বাসটা ছেড়ে দেয়, বা চেষ্টা বড় করে আমার শ্বাসটা নেই। তো এরকম আমাদের এই সেলগুলো কিন্তু ব্রিথ করে, কোনো সময় দেখেন ছোট হয়ে গেছে, কোনো সময় বড় হয়ে গেছে, কমে বাড়ে কমে বাড়ে। তো এটা ভয়েস কমিউনিকেশনে বা আমাদের 2G তে ওইভাবে এফেক্ট করতো না, কিন্তু 3G তে মারাত্মকভাবে এফেক্ট করে। কেন করে? কারণ 2G তে আমরা শুধু ভয়েস ইউজ করতাম, একটা ভয়েসের ডাটা রেটার কত, আপনার কত আর ফিক্সড ডাটা রেট নিয়ে কাজ করে। কিন্তু হোয়ারএজ আমরা, আপনারা একটা মোবাইল এখন মেগাবিট পার সেকেন্ডে ডাটা ট্রান্সফার করে, 500-600 কিলোবিট পার সেকেন্ডে ডাটা ট্রান্সফার করে, হোয়ারএজ আমাদের ছিল মাত্র 13 kbps এ ডাটা ট্রান্সফার করতে। তো তার কারণে হিউজ পরিমাণ ডাটা ইউজ করে। তো ডাটা রেট যখন বেড়ে যাবে, ইট নিডস মোর পাওয়ার। তো সেল ব্রিথিংটা এটা খুব সিম্পল, যে যখন ইউজার সংখ্যা কম থাকবে, তার মানে আমার বিটিএস এর পাওয়ার কম লাগতেছে, তাই না? এই কয়েকজনকে কানেকশন দিতে হচ্ছে, তার পাওয়ার কম লাগতেছে, ডাটা রেট কম, তখন কি হবে, তার আপাত দৃষ্টিতে তার কাভারেজের পরিমাণটা ভালো হবে। আর যখন ইউজারের সংখ্যা বাড়তে থাকবে, তখন তার মোর পাওয়ার নিডেড, মোর ডাটা রেট বাড়বে, তখন কি হবে, তার আস্তে আস্তে সেল বাউন্ডারি ছোট হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে সেলফ ব্রিদিং। যে দেখেন এখানে সেলের সাইজটা বড়, কারণ কি ইউজার, অ্যাক্টিভ ইউজার কম, যখনই ইউজার বাড়তেছে, মোর পাওয়ার লাগতেছে, ট্রাফিক বেড়ে যাচ্ছে, তখন আমার তার কাভারেজ কমে যায়। তো এরকম অল দ্য টাইম এই কাভারেজ বাড়ে কমে, এটাকে বলা হচ্ছে সেলফ ব্রিদিং। এটা দেখানো হয়েছে যে সাবস্ক্রাইবার যত ইনক্রিজ করবে, কাভারেজ তত ডিক্রিজ করবে। ঠিক আছে, আমাদের ডাটা রেট যত বেশি হবে, তত সেলের সাইজ ছোট, ডাটা রেট যত কম হবে, যেমন এটা ভয়েসে শুধু ইউজ করা হচ্ছে, বিশাল আমার কাভারেজ। যখন ভয়েসের পড়ছে আমাদের ডাটা ইউজ করতেছি, ডাটা রেট বাড়তেছে, ইউজার বাড়তেছে, তখন আমার সেলের কাভারেজ কমে যাবে। তো এই মোটামুটি, এটা আপনারা এই ছবিটা দেখছিলেন আসলে এটিএম এর, আমি পড়াইছিলাম, তো এটা নিয়ে ডিসকাস করার কিছু নাই। তো এইটা হলো আমাদের এই ক্যারিয়ার গুলো, আমরা যে 3G তে ক্যারিয়ার করি, এটা 4G বলেন যা বলেন, ইভেন আমাদের 2G তেও এখন এটা ইউজ হয়। তো এই এক একটা ক্যারিয়ারকে 2 Mbps ক্যারিয়ার বলে। তো এই ক্যারিয়ার গুলো মাল্টিপ্লেক্স করে 4টা করে আরেকটা ক্যারিয়ার হয়। তো এটা যদি E1 ক্যারিয়ার হয়, আপনারা শুনছেন অনেকে E1 ক্যারিয়ার বলে। তো এই
চারটা দুই এমবিপিএস আপনার মাল্টিপ্লেক্স হয়েছে 8টা করে ঢুকতেছে একটা, এটাকে বলে একটা টু ই ওয়ান ক্যারিয়ার, ওকে, বা ই2 ক্যারিয়ার। তারপরে এই 8টা আবার মাল্টিপ্লেক্সড হয়ে 4 32 হওয়ার কথা, বাট সেটা 34 হয় কারণ কিছু নতুন এক্সট্রা গার্ড বিট ইউজ করে। এই এই ক্যারিয়ার যদি আমি ইউজ করি সেটাকে বলে হলো গিয়া ই3 অথবা 4E1। এবং এই 4টা আবার যখন মাল্টিপ্লেক্স হয় 34 করে, তো 34 করলে 136 হওয়ার কথা, কিন্তু এই যে যেটা গার্ড বিট ইউজ করার কারণে এটা হচ্ছে 140 এমবিপিএস হয়। এটাকে আমরা বলি 8E1 অথবা ই4। তো এই চার ধরনের ক্যারিয়ার ইউজ হয়। তো আপনাদের এটা মাথায় রাখেন, এটা আমরা কেন কোথায় ইউজ করবো আমরা বলবো। যেমন আপনার ধরেন আপনার একদম কর্নার একটা, যখন পুরো একটা এলাকা ডিজাইন করবেন, তো সবচেয়ে কম থাকে শেষের দিকে বা সবচেয়ে কম থাকে মাঝখানের দিকে, যেভাবে ডিজাইন করে। ছবি একটা আছে আমি বুঝিয়ে দিব। তো ধরেন এখানে ইউজার কম, তো এখানে আমি ই1 ইউজ করব। আস্তে আস্তে যখন আমি এমএসসির দিকে যাচ্ছি তত কি আমার কানেক্টেড হচ্ছে, যেমন বিটিএস গুলো, একটা বিটিএস 40 থেকে 50টা বিটিএস একটা বিএসসি তে কানেক্ট হয়, তাই না? তো তাতে কি ক্যাপাসিটি বাড়ে না, বেশি লিঙ্কের দরকার হয়, তখন দেখা যাবে সেটা ইউজ করবো আমি, এইটাকে ওইভাবে ইউজ করতে পারি। এরকম করে 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 যেটা বড় সেইটা কানেক্টেড হবে হলো কি একটা সুইচে, যেটা আমাদের এমএসসির সাথে কানেক্টেড হবে। তো এই ক্যারিয়ারটাকে বলে পিডিএইচ। পিডিএইচ মানে হলো প্লেসিকোনাস ডিজিটাল হায়ারার্কি। সিনক্রোনাসের নাম শুনছেন, এসডিএইচ। প্লেসিকোনাস মানে হলো অলমোস্ট সিনক্রোনাস। এটা মানে কেন প্লেসিকোনাস বলা হয়েছে, যে দেখেন 4 দুগুণে 4টা 2 8 হয়েছে, 4টা 8 32 হওয়ার কথা হয়েছে 34, তার মানে অলমোস্ট সিনক্রোনাসই হয়েছে। 4টা 34 36 হওয়ার কথা হয়েছে 140। তো এটা কেন হয়েছে, কারণ হচ্ছে কিছু গার্ড বিট ইউজ করছি আমি এক্সট্রা, এই কারণে বাড়ছে, বাট এটা অলমোস্ট সিনক্রোনাসের মতো, এই কারণে এটাকে বলে পিডিএইচ। এবং এটা ক্যারিয়ারগুলোকে ই1 ক্যারিয়ার বলে। আর আরেকটা আছে এসডিএইচ ক্যারিয়ার। এই এসডিএইচ গুলো হয় হলো আমাদের দুই ধরনের ফ্রেম আছে, যেটা আপনি ফাইবারের কথা বললাম, এই পুরো ফাইবারটা হয় হলো কি এসডিএইচ। আমাদের ব্যাকবোন যে নেটওয়ার্কটা বা ট্রান্সমিশন নেটওয়ার্কের যে নেটওয়ার্কটা, ব্যাকবোন নেটওয়ার্কটা পুরোটা ফাইবার, পুরো বাংলাদেশ বিভিন্ন ফাইবারের লিঙ্কে কানেক্টেড। এইগুলোর সাথে হলো এই বিটিএস গুলো বিভিন্নভাবে, ই1 ক্যারিয়ার গুলো বিভিন্নভাবে কানেক্টেড হয়। তো এই ফাইবারটাকে বলে এসটিএম, এবং এইটার তার হায়ারার্কিটাকে বলে এসডিএইচ, সিনক্রোনাস ডিজিটাল হায়ারার্কি। তো এটা কি করে, এটা 270টা আপনার রো নেয়, 9টা কলাম নেয়, নিয়ে গুণ করলে এই যে স্ট্রাকচারটা এরকম হয়, যে একটা এসটিএম যদি হয় তো তার 64 কেবিপিএস তার লিঙ্ক, কারণ যেহেতু এমএসসি তে ঢুকবে। তো 64 কিভাবে হয়, 8000 ফ্রেম না হয় পার সেকেন্ডে, আর এটা 8টা বিটে যেহেতু বাইট হয়, 8টা বিট গুণ করলে 64 কেবিপিএস হয়। তো 64 কেবিপিএস এর সাথে 9 ইন্টু 1470 যদি আমি গুণ করি, তাহলে এটা হয় 155 এমবিপিএস। তার মানে সবচেয়ে ছোটটার সাইজ হলো 155 এমবিপিএস। তো এইটা কি আপনার এই ই1 দিয়ে যদি কানেক্ট করি, তাহলে কোনোদিন এটা আপনার কানেকশন কাজ করবে? কারণ 2 এমবিপিএস, আর ওটা কোথায় হলো কি 155, তো কানেক্ট করতে হবে আসলে এইটার সাথে 140। ঠিক আছে, এই কারণে এইভাবে হায়ারার্কি গুলো করা হয়েছে। এরপরে আবার এসটিএম আছে, 4 ধরনেরই আছে, STM4, STM16 এবং STM64। তো STM16 হলো আপনার এটার 4 গুণ বড়, STM16 হলো এইটার 4 গুণ বড়, STM64 হলো STM16 এর 4 গুণ বড়। তার মানে এইটার 16 গুণ বড় হলো STM64। তো আমাদের এটাও ডিপেন্ড করে ডাটা রেট কোন জায়গায় হায়ার, সেইটার উপরে আমরা এটা করব। তো আমার এখানে এক্সাম্পল আছে, আমি দেখাই দিব। এটা একটু ভালো করে দেখেন, খুব সহজ, খুব বড় কিছু না। এটা পরীক্ষাতে আসতে পারে, একটা ছবি আঁকো বা এরকম সামথিং লাইক দ্যাট। তো এইটা দেখেন, এটা একটা এলাকার ব্যাকবোন নেটওয়ার্ক, এইটা পুরোটা ফাইবারে করা, এই যে এসটিএম দেওয়া। ঠিক আছে, এগুলোকে আপনি বিটিএস বিএসসি বলতে পারেন, হোয়াট এভার বলতে পারেন। এই এক একটা এইগুলো বিটিএস গুলো একটা আরএনসি তে কানেক্টেড। ঠিক আছে, একটা রেডিও নেটওয়ার্ক কন্ট্রোলারে কানেক্টেড। আর এইগুলো হলো দূরে দূরে আমি আছি, দূরে দূরে আছি, দূরে দূরে। তো এরা এইভাবে বিভিন্নভাবে এই ব্যাকবোন দিয়ে কানেক্টেড, কানেক্টেড হয়ে তারপরে তারা আমার বিটিএস বিএসসি অথবা আরএনসি তে ঢুকে, তারপরে আমাদের ইসে ঢুকবে, সুইচে ঢুকবে, ঢুকে বের হবে। আবার এখান থেকে আরেকটা আছে, এখান থেকে আরেকটা আছে, এরকম করে সারা বাংলাদেশে আমাদের এগুলো এরকম করে প্ল্যান করা হয়েছে। ঠিক আছে, এইগুলা সব ওয়্যারলেস, আর এসটিএমটা কিন্তু আমার ফাইবার অপটিক।
এই যে যেটা ব্যাকবোন নেটওয়ার্ক, এটা কিন্তু ফাইবার অপটিক। তার মানে এটা একটা লুপ করা, লুপের মধ্যে এগুলোকে এভাবে এভাবে কানেক্টেড করা, দূরে দূরে প্লেসগুলো এভাবে বসাই দিয়েছে আর ভিতরে এরকম। তো যেটা বললাম দুইভাবে করা যায়। বড়টা যদি বাইরে রাখেন, ছোটটা ভিতরে রাখেন, যেমন এটা STM1 দিয়ে করা, আর এইগুলো দিকে আপনার কি বলে নর্মাল E1 ক্যারিয়ার, এটা 8E1 ক্যারিয়ার। অথবা করতে পারেন কি E1 মাঝখানেটা আর। তো সাধারণত যেটা করা হয় মাঝখানের গুলো বড় হয়, বড় করে তারপর সেটার সাথে LNC দিয়ে কানেক্টেড করে আমাদের কানেকশনটা দেওয়া হয়। এইটা আমি 3G একটা স্লাইড টেলিটকের, ওখানে ট্রেনিং করলে ওরা দেয়, ওইখান থেকে আমি নিছি। তো এটা আপনাদের প্রপোজ করা হয়েছে যে বাংলাদেশের আমাদের এই যে এসটিএম লিঙ্কটা কেমন হবে। এসটিএম লিঙ্কটা মানে হলো এই যে আগের সাইডে যেটা বললাম, এই যে লুপটা কেমন হবে। এটা হলো আমাদের ঢাকা শহর, ঠিক আছে। এখানে দেখেন আমাদের লিঙ্ক হলো চারটা আছে। তো এইটা হলো কি আমাদের 64 এসটিএম, এইটা হলো কি কালোটা হলো কি STM1, এটা হলো STM4, এটা হলো STM16। ওকে, তো এইটা দেখেন আমরা কোথায় আছি। তো দিস ইজ গুলশান, এটা মগবাজার, রমনা, নীলক্ষেত, তারপর আমরা এই জায়গায় আছি ধানমন্ডি, এটা মিরপুর। এরকম করে তারা ঢাকা শহরটাকে কানেক্ট করছে। এদিকে গুলশান, বারিধারা, বসুন্ধরা, ক্যান্টনমেন্ট, তারপরে এদিকে উত্তরা, সাভার, উত্তরা থেকে গাজীপুর, ময়মনসিংহ চলে গেছে, আবার টাঙ্গাইল আরেকটা রিংয়ে কানেক্টেড, এদিক থেকে আবার ফরিদপুরের দিকে চলে গেছে, শ্রীনগর থেকে ফরিদপুর, খিলগা, গোরান, এদিক থেকে গ্যান্ডারিয়া, ডেমরা, নারায়ণগঞ্জ, এদিকে আবার মুন্সিগঞ্জ, এভাবে এই লিঙ্কগুলো কানেক্ট করা হয়েছে। তো এই লিঙ্কটা আবার এদেরকে কানেক্ট করবে বগুড়া, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, এগুলো করবে। যেমন এখানে চিটং এরিয়ার কথা বলা হয়েছে, ঢাকা থেকে সরাসরি সবচেয়ে বড়টা 64 লিঙ্কে, যে 64, 16, 4 আর 1। তো এটা মগবাজার থেকে সরাসরি কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী হয়ে চিটংয়ে ঢুকছে। এই যে নন্দনকানন, হাটাজারি, তারপর হাটাজারি থেকে আবার কক্সবাজার ওদিকে যদি বলি, তাইলে আমাদের এইদিকে ফটিকছড়ি, মানিকচারি, তারপর এদিক থেকে সোজা এদিকে গেছে খাগড়াছড়ির দিকে, আবার এদিক থেকে বেতবুনিয়া, রাঙামাটির দিকে গেছে। এখানে ডট ডট মানে যেটা প্রপোজড, হয়তো এতদিনে হয়ে গেছে, আমি এটা 2015 সালে নিছি, সো এই 5 বছর হয়তো এটা করা হয়ে গেছে। এখানে দেখেন একটা ডট ডট আছে, মানে আরেকটা লাইন প্রস্তাব অলরেডি আছে। বাংলাদেশে তখন আমাদের CME-4 একটা লিঙ্ক ছিল, এখন আমাদের তিনটা। কক্সবাজার থেকে দুটো লিঙ্ক ঢুকছে, আর কুয়াকাটা থেকে একটা ঢুকছে। সো অলরেডি মনে হয় আমাদের দুটো লিঙ্ক অলরেডি আছেই, আমরা জানি। সো এখন আমাদের অবস্থা ভালো। তো এইটা আমাদের এই যে নান্দানখানে সাতকানিয়া থেকে, তাই এদিক থেকে কক্সবাজারের লাইনে ঢুকে গেছে। ওকে, এদিক থেকে আবার আমাদের চৌমোহনী থেকে নোয়াখালী, লক্ষ্মীপুর ওদিকে গেছে, এদিক থেকে হাজীগঞ্জ, চাঁদপুর এদিকে চলে গেছে। এরপরে যদি ময়মনসিংহ সিলেট এরিয়ার বলি, তাহলে সেই ময়মনসিংহ সিলেট এরিয়া এই যে প্রস্তাবিত লিঙ্ক এদিকে আসছে। আর বগুড়া অঞ্চল যদি বলি, বগুড়া অঞ্চলের এটা খুলনা, বরিশাল, এইটাও তাই যে প্রস্তাবিত, ঠিক আছে, করা হচ্ছে। এরকম যে বরিশাল থেকে ভোলা, আমার মনে হয় এখন পর্যন্ত এটা হয়নি, কিন্তু আমি ওই এলাকার মানুষ, আমি যতটুকু জানি, কারণ এটা পুরো পানি, নদীর ভিতর থেকে টানতে হবে। তবে ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট এটাকে এখন পর্যন্ত করা হয়নি। তো সম্ভবত কুয়াকাটা যেহেতু হয়ে গেছে, এতদিন এটা হয়ে যাওয়ার কথা, কারণ পটুয়াখালীর এখানে আসলে কুয়াকাটা। হ্যাঁ, সো এতদিনে এখান থেকে যেহেতু লিঙ্ক গেছে, আমার মনে হয় হয়ে যাওয়ার কথা। তো এটা জাস্ট একটু দেখানো যেভাবে আমাদের এই লুপগুলো আছে, এই লুপটাকে ঘুরে, এটাই আমাদের STM লিঙ্ক, এটার ভিতরেই হলো আমাদের 3G অন্যান্য প্ল্যানগুলো, আমাদের E1 ক্যারিয়ারগুলো বসাইতে হয়। তো আশা করি বুঝছেন।